Hello everyone. Welcome to the second episode of our podcast from Bigyan Mona. আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমাদের এই পডকাস্টের জন্য। আমি অধরা তাহলিল, আমার সাথে রয়েছেন আমার কো-হোস্ট তাহসিন জাহান আদিল। একই সাথে রয়েছেন আমাদের গেস্ট স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপ অ্যাওয়ার্ডি মিস্টার অনুভব রুদ্র। চলুন আজকের আমাদের পডকাস্টের মোটিভ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই পডকাস্টে আমরা জানবো স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপ সম্পর্কে। রুদ্র আমাদের সাথে শেয়ার করবেন তার লাইফ স্টোরি, তার অ্যাপ্লিকেশন প্রসেস, তার স্কলারশিপ পাওয়া, হাঙ্গেরিতে যাওয়া এবং সেখানকার এক্সপেরিয়েন্স। আমরা আরো জানতে পারবো একজন স্টুডেন্টের অ্যাপ্লিকেশন কেমন হওয়া উচিত। চলুন আর দেরি না করে আমাদের পডকাস্টটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনে রয়েছেন রুদ্র। হ্যালো রুদ্র, হাউ আর ইউ? Hello, I'm fine. Thanks a lot for inviting me. And আমি অনুভব রুদ্র, বর্তমানে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের আন্ডারে হাঙ্গেরিতে বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করতেছি। And আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে তো আপনি হাঙ্গেরিতে আছেন, রাইট? আপনার কি স্কুল লাইফ থেকে অ্যাব্রোড যাওয়ার কোনো ইচ্ছা ছিল, নাকি কোনো বিশেষ কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন? ওয়েল, স্কুল লাইফের কথা বলতে গেলে আমার যখন ক্লাস 9-এ ছিলাম, 9-10-এ ওই টাইমটাতে, বিশেষ করে কোভিডের টাইমটাতে, তখন লাইক অলিম্পিয়াড, ক্লাবিং, সায়েন্স ক্লাব এগুলো করতেছিলাম। তো ওই টাইমে আমার একটু ইচ্ছা ছিল যে বাইরে এপ্লাই করবো। লাইক তখন ইউএস এর দিকে একটু আগ্রহ ছিল। বাট ধীরে, ধীরে যখন আরেকটু বড় হইছি, এসএসসি চলে আসছে, একাডেমিকের দিকে আরেকটু বেশি ফোকাসড হইছি, তখন আসলে ওইসব চিন্তা চলে গেছে মাথা থেকে। আর যখন এইচএসসিতে বা কলেজে উঠলাম, তখন তো এর চিন্তায় কোনোদিন মাথায়ও আসে নাই। তখন জাস্ট একটাই চিন্তা ছিল যে আমার লাইক ইঞ্জিনিয়ারিং এ বুয়েটা বা চুয়েটা ভর্তি হইতে হবে। এরকম ড্রিম ছিল। সো বাট এটার পরে সামহাউ এইচএসসির পরে মূলত ওই টাইমে আমি উদ্ভাসে ভর্তি হয়ে আছি ইঞ্জিনিয়ারিং এ। অলরেডি আমি আগের বছর 23/12 সালে ইঞ্জিনিয়ারিং কোচিংও করছি। আর দেন লাইক ফর সাম রিজনস আমি ডিসাইড করলাম যে আমি দেশে ভর্তি পরীক্ষা দিচ্ছি না। আমি বাইরে এপ্লাই করব, অ্যান্ড ফ্যামিলি সাপোর্টিভ ছিল। অ্যান্ড দেন এরপর আমি এপ্লাই করছি আরকি। ভাই, আপনার এক্স্যাক্টলি কখন আর কি ইচ্ছা হয়েছে যে হাঙ্গেরিতে যাবেন, লাইক ইউএস বাদ দিয়ে হাঙ্গেরি চুজ করেছেন? ওয়েল, ইউএস এর চিন্তা তো আমার এসএসসি যখন শুরু হইতেছিল, বা যখন এসএসসির আগে যখন আমি একাডেমিকের মধ্যে ফোকাসড হইছি, তখন ইউএস এর চিন্তা মাথা থেকে চলে গেছে। মানে বাইরে যাওয়ার চিন্তা চলে গেছে। এর পরবর্তীতে এইচএসসির পরে মূলত আবার চিন্তা আসলো যে না, বাইরে এপ্লাই করবো, দেশে ভর্তি পরীক্ষা দিব না ফর সাম রিজনস। এইটার পরে ওয়েল, তখন প্রথমত আমার ইচ্ছা ছিল আমি হাঙ্গেরিতে আসার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল আমি জার্মানিতে এপ্লাই করব। সো জার্মানিতে এপ্লাই করতে গেলে আবার দেশে ১ বছর অর্থাৎ 25% ক্রেডিট শেষ করতে হয়। কারণ জার্মানিতে 13 বছর এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে টু গেট ইউর পিএসসি অ্যাডমিশন। সো এক্স্যাক্টলি। আমার এখানে ইচ্ছা ছিল, তো আমি দেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। ওয়েল, ওইটাতে খুব বেশি পড়ালেখা করি নাই। কারণ সেমিস্টার ফাইনালও দিই নাই ঠিকমতো। এ এই কার পাশাপাশি আমার ইচ্ছা ছিল 26 সালে এপ্লাই করব বাইরে। কারণ 25 সালে আমি এখানে পড়ব। 25 সালে আমার 25% শেষ করব। 26 সালের উইন্টার সেশনে জার্মানি এপ্লাই করব। বাট পরে I don't know, মানে এটা খুবই ইয়ে ছিল ওই সময়। আমার ফ্যামিলি থেকে বলা হলো যে একটা IELTS কোচিং এ ভর্তি হইতে। বাট তখন আমার IELTS দেওয়ারও কোনো প্ল্যান ছিল না, বাইরে এপ্লাই করারও কোনো প্ল্যান ছিল না। এটা 24 সালের লাস্টের দিকের কথা বলতেছি। বাট ফ্যামিলি বলল যে ভর্তি হয়ে যা। আচ্ছা, তখন আমি ইয়ে ছিলাম, মানে লাইক ফ্রি ছিলাম, কোনো কাজ ছিল না। কারণ আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, ওইটারও যে ভর্তি ক্লাস শুরু হয়েছে এটা 25 সালের জানুয়ারিতে হয়েছে। সো 24 এর লাস্টের দিকে আমি তো ফ্রি ছিলাম, তো ফ্যামিলি ভর্তি করে দিয়েছে। বাট গেছি, আমি তেমন একটা পড়ি নাই, IELTS এর প্রিপারেশনটা নিজে নিয়েছি। তো এরপর একদিন আমার ওই স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের সার্কুলার পাবলিশ হয়েছে দেখলাম। তবে আমার মনে হয়েছিল আমি এপ্লাই করতে পারবো না। কারণ ওইটাতে ওয়েল লেখা ছিল যে মানে সার্টিফিকেটের মেইন কপি সাবমিট করতে, মানে মেইন কপি বলতে মেইন কপির স্ক্যান কপি সাবমিট করতে হয়। প্রভিশনাল সার্টিফিকেট এপ্লাই করা যায় না। কিন্তু আমি ভাবলাম যে আমার রেজাল্ট আসছে 15 অক্টোবর এইচএসসির। কিন্তু আমি ভাবলাম যে আমার তো জানুয়ারির মধ্যে হয়তো সার্টিফিকেট আসবে না। এন্ড আসেও না অনেক জায়গাতে। কিন্তু আমি কলেজে একটু যোগাযোগ করছি। কলেজের একজন পিয়ন ছিলেন আমার পরিচিত। তো উনি বলছে যে, "তুমি করে ফেলো। তোমাকে দরকার হলে আমি ব্যবস্থা করে দেব সার্টিফিকেটের। তুমি বাকি যা আছে IELTS করে ফেলো। যা দরকার করে ফেলেন।" উনি আমারে অনেক মোটিভেট করছিলেন। যে, চলে যাও বাইরে। তুমি এপ্লাই করতে থাকো। ওই সার্টিফিকেটেরটা আমার উপর ছেড়ে দাও। আমি এপ্লাই ব্যবস্থা করে দিতে পারব। জানুয়ারির আগেই করে দিতে পারব। তো পরে দেখলাম যে ডিসেম্বরের মধ্যে চলে আসছে সার্টিফিকেট কলেজে। আমারে উনি বললেন যে, "নিয়ে যাও, সার্টিফিকেট চলে আসছে।" তারপর নিয়ে আসছি, তারপরে এটাতে এপ্লাই করছি। আর যখন এপ্লাই করছিলাম তখন আসলে আমার মানে ইয়ে ছিল না। লাইক তেমন একটা কি বলা, আমি আশা করি নাই যে এটা হয়ে যাবে। এটা কেমনে হইছে। হয়ে আ যাবে, হ্যাঁ। ও এটা আশা না করেই এপ্লাই করছিলাম লাইক চোখ বন্ধ করে। আর ওই সময় আসলে আমার IELTS এর প্রিপারেশন
বলতে গেলে ১ মাসই নিছি। কারণ IELTS এর কোচিং এর মধ্যে আমি তেমন একটা সিরিয়াস ছিলাম না। জাস্ট গেছি, আসছি। টেস্টগুলোও দিতাম না তেমন একটা। তো যখন সার্কুলারটা আমার হাতে আসছে লাইক নভেম্বরের ১৫ তারিখের দিকে, এরপরে আমি প্রিপারেশন নেওয়া শুরু করছি আরকি IELTS এর। তো ডিসেম্বরের ২১ তারিখে IELTS দিছি। আর এরপরে জানুয়ারির ৪ তারিখে রেজাল্ট পাইছি। এরপরে এপ্লাই করছি। Oh, that's really great. আচ্ছা ভাই, আপনি স্টিপেন্ডিয়ান হাঙ্গেরিকান স্কলারশিপ, এই স্কলারশিপটা নিয়ে কিভাবে জেনেছিলেন? ওয়েল, আই থিংক দ্যাট যখন আ আমার যতদূর মনে আছে এটা সম্পর্কে আমি শুনছিলাম যখন 9-10 এ বিভিন্ন দেশের স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, তখন একবার স্কলারশিপটা সম্পর্কে জানছি। আর পরবর্তীতে যখন ইয়েটা কি বলে? ওই সার্কুলারটা পাবলিশ হয়েছে, আমার একটা এনডিসির ফ্রেন্ড ছিল, ও আমারে বলছিল যে এখানে একটা স্কলারশিপ এই হাঙ্গেরিতে স্কলারশিপ একটা দিচ্ছে। সো বললাম যে আচ্ছা ওইটা মনে হয়। তো একটু ঘাটাঘাটলাম, হ্যাঁ ওইটা যেটা আমি আগে শুনছিলাম 9-10 এ থাকার সময় ওইটাই। তো এভাবেই জানছি আরকি। ভাইয়া আপনি যদি একটু বলতে কমফোর্টেবল ফিল করেন যে এই স্কলারশিপটা কি ফুললি ফান্ডেড স্কলারশিপ? হ্যাঁ, ফুললি ফান্ডেড। আচ্ছা আমি স্কলারশিপ সম্পর্কে একটু ডিটেইলস বলি। এটাতে মানে টিউশন ফিস দিতে হবে না। এটা ১ম আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মান্থলি অলমোস্ট €১১২ মতো আপনার লিভিং কস্ট এর জন্য দেয়। তো এটা এনাফ না, বাট আপনি চাইলে টেনে-টুনে চাইলে চলা যায়। যদি ইট ডিপেন্ডস অন ইউর লাইফস্টাইল। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে ডর্ম আমারটা ফ্রি। আমি একটু ফ্রি ডর্মে থাকি। এখন ডর্মেই আছি। আর যদি ডর্ম আপনাকে না দেয় বা আপনার ডর্মের জন্য সিলেক্টেড না হন, সেই ক্ষেত্রে আপনাকে €১০০ দিবে। মানে বাইরে থাকার জন্য অ্যাকোমোডেশন অ্যালাওয়েন্স। বাট বাইরে €১০০ দিয়ে বাইরে থাকা যায় না। বাইরে থাকতে গেলে এটলিস্ট ৳২০০ থেকে €২৫০ লাগে। আ আর ইয়াতে উইন্টার আরো বেশি লাগে, কারণ উইন্টারে আপনার ইউটিলিটিস বিল বেশি আছে। সো বাইরে থেকে থাকতে গেলে আপনার ৳২০০ থেকে €২৫০ আসবে, কিন্তু আপনাকে দিবে €১০০। বাকিটা আপনার নিজে ম্যানেজ করতে হবে। কিন্তু যদি আপনি ডর্ম পেয়ে যান, আমাদের মেজরিটি ডর্ম পাইছে আমার ভার্সিটিতে। তো ডর্ম পেলে আপনার ডর্মটা ফ্রি, আর টাকা দিতে হয় না। আর সাথে আপনাকে হেলথ ইন্সুরেন্সও দিবে। একটা হইতেছে সরকারি হেলথ ইন্সুরেন্স, ওইটা পাইলে আপনি এটা দিবে, সবাইকে এটা দেয়। এটার জন্য আলাদা এপ্লাই করা লাগে। ওইটা পাইলে আপনার হাঙ্গেরির যে সরকারি যেই হাসপাতালগুলো আছে এগুলাতে হেলথ কেয়ার নিতে পারবেন। আর আরেকটা আমাদের ভার্সিটি থেকে একটা প্রাইভেট হেলথ ইন্সুরেন্স একটা দেয়। এটা দিয়ে চাইলে প্রাইভেট হসপিটাল গুলোতেও নেওয়া যায়। এই স্কলারশিপের জন্য কারা এলিজিবল ভাইয়া? ওয়েল সবাই, আই থিংক 18 থেকে 35 বছর বয়সী। 18 প্লাস তো বিএসসি, হবে, রাইট? হ্যাঁ, বিএসসি, এমএসসি, বিএ, এমএ মানে ব্যাচেলার্স, মাস্টার্স আর পিএইচডিরও আছে। ওকে। সো ভাই, স্কলারশিপটা কয়টা ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট অফার করে? আই থিংক দ্যাট 90টার ইউনিভার্সিটি আছে, আর সাবজেক্ট সবকিছুই, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ইউনিভার্সিটির নাম্বারটা আমি শিওর না। সাবজেক্ট সবকিছুই আছে, আপনার ইঞ্জিনিয়ারিং, পিওর সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স বা এই টাইপের সাবজেক্টগুলো আছে, ইংলিশও আছে, তারপর সবকিছুই আছে, বিজনেস রিলেটেড, ইকোনমিক্স সবকিছুই। ভাইয়া এই স্কলারশিপে কি কি ফ্যাসিলিটিস আছে? একটা স্টুডেন্ট কি কি সুবিধা পাবে এই স্কলারশিপ থেকে? ওয়েল আই থিংক আমি এটা বলছি অলরেডি। ফার্স্টলি টিউশন ফিস দিতে হচ্ছে না। সেকেন্ডলি মান্থলি স্টাইপেন্ড ফর লিভিং এক্সপেন্স। দেন থার্ডলি অ্যাকোমোডেশন অ্যালাওয়েন্স। ফোর্থলি হেলথ ইন্স্যুরেন্স। হুম। That's আচ্ছা great. ভাই, স্কলারশিপটার জন্য এসএসসি এইচএসসি রেজাল্ট কিরকম প্রভাব রাখে? এন্ড আইএলস এরপর এসএটির মতো যে স্ট্যান্ডার্ডাইজড এক্সাম গুলো আছে, এগুলোর মার্ক কিরকম রিকোয়ার করে? ওয়েল এখন কতটুকু রিকোয়ার্ড এটা আসলে বলাটাই অনেক কঠিন, কারণ এখানে কেউ জানে না কি দেখে এখানে মানে ব্যাক স্টেজে কি চলে এখানে কেউ জানে না। কারণ ওয়েল আমাদের এখানে আমার একটা ফ্রেন্ড আছে, ও আসছে এখানে ইউনিভার্সিটিতে। তো ওর একটা ফ্রেন্ড আইএলটিএস 8.5 পাইছে, এসএসসি এসএসসি দুইটাতেই গোল্ডেন প্লাস ইয়াও আছে, কি বলে বৃত্তিও আছে, বাট ও স্কলারশিপ পায় নাই। সো আবার অনেকে আছে যাদের এসএসসি তে গোল্ডেন নাই, মানে এখানে গোল্ডেন মানে তো গোল্ডেন তো আমাদের বানানো শব্দ, গোল্ডেন তো আসলে কিছু না। মানে মানে সব সাবজেক্টে এ প্লাস পায় নাই, বাট ও স্কলারশিপ পাইছে, এরকম অনেকে আছে। তো এখানের মধ্যে যদি আমাদের সময় যে বাংলাদেশ থেকে যে সার্কুলারটা পাবলিশ হয়েছিল, এখানে লেখাই ছিল যে মানে যে ইয়াটা আছে যে ওই আন্ডারগ্রেড লেভেল আছে, আন্ডারগ্রেড লেভেলের মধ্যে যে প্রায়োরিটি লিস্ট যেটা পাবলিশ হয় গভর্নমেন্ট থেকে, ওখানে ইংলিশ এফিসিয়েন্সিকে বেশি গুরুত্ব দিবে, অর্থাৎ IELTS এর স্কোরটাকে বেশি গুরুত্ব দিবে। সো বাট দেখলাম যে একটা 8.5 পেল না। বাট কিন্তু যারা মানে প্রায়োরিটি লিস্টের মধ্যে আমি যা দেখছি, মানে যাদের IELTS এর পয়েন্ট ভালো তারা আগে আছে। যেমন আমার একটা ফ্রেন্ড আছে, এই আমি পাইছিলাম IELTS 7.5, আর আমার র্যাঙ্কিং ছিল 96 তে, অনেক দূরে ছিল আমার র্যাঙ্কিং। তো আমার আরেকটা ফ্রেন্ড আছে আমার ভার্সিটিতে পাশেই থাকে। তো ও ওর র্যাঙ্কিং ছিল 30 এর মতো। তো ও কোনো এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট সাবমিট করে নাই। আমি 40 টার মতো এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট সাবমিট করছি। প্লাস আই থিংক আমার এসএসসি রেজাল্ট আমার হচ্ছে ভালো আমার। সো স্টিল দেখলাম ওর ছিল এই অ্যারাউন্ড 30 তে এই ওর র‍্যাঙ্কিং। তো
এটা তো এরপর বুঝলাম যে আসলে আইএলটিএস এর পয়েন্টটাকেই তারা বেশি গুরুত্ব দেয় বাংলাদেশে। বাট এটা এখনো শিওর করে বলা যায় না বিষয়গুলো, কারণ আসলে এটা অফিসিয়ালি কেউ পাবলিশ করে না কিসের ভিত্তিতে দেয়। ভাইয়া এই স্কলারশিপ কি গ্যাপ ইয়ার একসেপ্ট করে? আর যদি করে থাকে হাইয়েস্ট কত ইয়ারের গ্যাপ ইয়ার তারা একসেপ্ট করে? ওয়েল গ্যাপ ইয়ার অ্যাকসেপ্ট করে তারা, ভালোই গ্যাপ ইয়ার অ্যাকসেপ্ট করে। যেমন আমার রুমের যে আছে, এই আমার একই ডিপার্টমেন্ট আমরা। তো ওর ২ বছর গ্যাপ ইয়ার, ও এইচএসসি ২২ ব্যাচ, আবার এইচএসসি ২১ ব্যাচেরও আছে কয়েকজন। আমাদের ইউনিভার্সিটিতেই আছে। সো গ্যাপ ইয়ার নিয়ে প্যারা হয় না। ২ বছর ৩ বছর গ্যাপ ইয়ার থাকে। So ভাইয়া, how can a student start their application from scratch and কোন ফেজে স্টার্ট করলে ভালো হয়? যেরকম আপনি তো ভার্সিটি কয়েকদিন করার পরে শুরু করেছিলেন, অ্যাডমিশনের টাইমটাতে করলে ভালো হয় নাকি এইচএসসির আগে না, থেকে না, শুরু করলে ভালো হয়? না, এটা তো অ্যাপ্লিকেশন তো শুরু হয়েছে। এটার অ্যাপ্লিকেশন ওরকম না। এটার অ্যাপ্লিকেশন তো আমি ভার্সিটিতে, আমার ভার্সিটির ক্লাস শুরুর আগে আমার ওইখানে অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে গেছে। সো এটা তো অলরেডি শুরু হয়ে গেছে যে এই পরের বছরের জন্য। এটা প্রথমত আপনার যে ডকুমেন্টগুলো সব আগে ঠিক করতে হবে। সেকেন্ডলি যে পোর্টালটা আছে, স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিতে আমার একটা নিজস্ব পোর্টাল আছে। ড্রিম অ্যাপ্লাই পোর্টাল বলে। ওই পোর্টালের মধ্যে প্রথমে এপ্লাই করতে হবে। আর সেকেন্ড ফেজে আপনার বাংলাদেশের ওয়েবসাইটে, বাংলাদেশের পররাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট আছে। ওখানে এপ্লাই করতে হবে। এরপরে সবগুলা এই ডকুমেন্ট নিয়ে, যতগুলা ডকুমেন্ট আপনি এখানে সাবমিট করছেন এগুলা নিয়ে, প্লাস ফর্ম থাকে একটা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের, ওইটা সহ মিলে আপনার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে এটা সাবমিট করে আসতে হবে। মানে ফিজিক্যালি ওখানে সবগুলা ডকুমেন্টের স্ক্যান কপি বা এই ফটোকপি থাকতে হবে। ফটোকপি আবার যে একাডেমিক ডকুমেন্ট যেগুলো আছে, সার্টিফিকেট, মার্কস, ট্রান্সক্রিপ্ট, এগুলো আবার কোনো একজন সরকারি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত করতে হবে, অর্থাৎ অ্যাটাস্টেড করতে হবে। ওগুলা সব মানে কম্পাইল করে ওখানে দিয়ে আসতে হবে। তো এটা পরবর্তীতে আছে সিলেকশন প্রসেসটা হচ্ছে, এটা বলে দিই। সিলেকশন প্রসেসটা হচ্ছে যে এখানে প্রথমত আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট একটা সিলেক্ট করবে, এটাকে প্রাইমারি সিলেকশন বলে মনে হয়। ওরা একটা লিস্ট পাবলিশ করবে যেটাকে প্রায়োরিটি লিস্ট বলে। তো ওই লিস্টের মধ্যে যদি আপনার র্যাঙ্কিং যত শুরুর দিকে থাকবে, আপনার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। তো এই র্যাঙ্কিংটা পাবলিশ করার পরে এই প্রায়োরিটি লিস্টটা তারা এখানে হাঙ্গেরিতে পাঠাবে। এরপরে ইউনিভার্সিটি থেকে একটা এক্সাম হবে। ইউনিভার্সিটিতে এক্সামটা ওরাল এক্সাম হতে পারে বা রিটেন এক্সাম হতে পারে বা দুইটাই হতে পারে। তো ইউনিভার্সিটিতে এক্সাম হওয়ার পর ইউনিভার্সিটি থেকে একটা মার্ক দিবে। এর পরবর্তীতে ইউনিভার্সিটির মার্ক আর ওখানে যে প্রায়োরিটি লিস্ট, দুইটা মিলাইয়ে হাঙ্গেরির যেই যারা স্কলারশিপটা দেয়, ক্যাম্পাস পাবলিক ফাউন্ডেশন, তারা সবকিছু বিবেচনা করে তারপরে স্কলারশিপটা দিবে। ভাইয়া এটার ডেডলাইন কবে স্কলারশিপের, লাইক অ্যাপ্লিকেশনের? ওয়েল প্রথমত ডেডলাইন 15 জানুয়ারি। 15th জানুয়ারি। হ্যাঁ। আচ্ছা ভাই, একটা পারফেক্ট স্কলারশিপ, একটা পারফেক্ট অ্যাপ্লিকেশন নমিনেটেড হওয়ার জন্য আপনার মতে কি কি থাকা প্রয়োজন, আপনার কিরকম হওয়া প্রয়োজন? ওয়েল অ্যাকচুয়ালি নো ওয়ান নোস। এই প্রশ্নের উত্তরটা কেউ জানে না। কারণ অনেক প্রোফাইল দিয়ে অনেক মানুষ অনেক রকমের প্রোফাইল দিয়ে চান্স পাইছে, আবার অনেক ভালো প্রোফাইল দিয়ে অনেকে চান্স পায়ও নাই। সো আই উড সে দ্যাট আইএলটিএস এর পয়েন্টটা বেশি রাখা উচিত। আমার মোটামুটি এটাই মনে হয়। সাথে ওই এসএসসি, এইচএসসি এগুলাতে তো প্রায় এ প্লাস লাগবেই। মানে জিপিএ 5 এর নিচে কাউকে আমি দেখি নাই এখনো। ওয়েল সাথে মোটিভেশন লেটারটাও হয়তো ইম্পর্টেন্ট। ওইটাও একটু ভালো করে লেখার চেষ্টা করবেন। তাহলে আপনার মতে আইএলটিএস এর রেজাল্টটা সবথেকে বেশি ম্যাটার করে এখানে? ওয়েল এটা আমাদের যে ছিল না, যে আমাদের সার্কুলার যেটা পাবলিশ হয়েছিল গত বছর, ওখানে লেখাই ছিল মানে ব্যাচেলর্স এর ক্ষেত্রে ইংলিশ এফিসিয়েন্সিকে গুরুত্ব দেওয়া হবে। বাট পরে দেখলাম যে আমাদের যে প্রায়োরিটি লিস্টটা, এখানে উপরের দিকে যারা আছে সবার একটা জিনিস কমন, সবার আইএলটিএস এর পয়েন্ট বেশি, আর নিচের দিকে যারা আছে তাদের আইএলটিএস এর পয়েন্ট কম। সো এখান থেকেই এই জিনিসটা বোঝা যায়। ওকে ভাইয়া, বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি তে যদি কোয়ালিফাইড হতে হয়, মানে একটা স্টুডেন্টের কি কি কোয়ালিফিকেশনস থাকা দরকার? ওয়েল আই থিংক আমি এটা বলছি অলরেডি। আইএলটিএস এর স্কোরটাকে তারা বেশি দেখছে। আইএলটিএস স্কোর, ওকে। আচ্ছা ভাই, কোনো একটি স্টুডেন্ট যদি স্কলারশিপটা পেয়ে থাকে, পরবর্তীতে ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ থাকে নাকি? ওয়েল ক্যান্সেল হওয়ার সুযোগ থাকে একদিক থেকে। যেমন আমাদের সাথে আমাদের ইউনিভার্সিটিতে একজন ছিলেন, ওনার মানে স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেছিল প্রথমে, কারণ ওনার যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলেন এই প্রোগ্রামটা এই বছর শুরু হচ্ছে না। সো ওনার ক্যান্সেল হয়ে গেছেন, কিন্তু ওনার সেকেন্ড চয়েস আরেকটা প্রোগ্রাম ছিল। সো এই প্রোগ্রামে উনি হইতে পারছেন। মানে প্রথম প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, পরে সেকেন্ড চয়েসের মধ্যে ইয়ে হয়েছে আর কি। তো যারা অ্যাপ্লাই করবেন এই জিনিসটা মাথায় রাখবে যে দুইটা প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। আমার একটা ভাই বলছিল অ্যাপ্লাই করার আগে যে এই প্রথম শুধু একটা করলেই হয়, দুইটাতে করতে হয় না। সো বাট আই উড সে দুইটাতেই করবেন। প্রথমটা যদি কোনো কারণে যদি ইয়ে হয়ে যায়, মানে অনেক সময় দেখা যাচ্ছে প্রথমে স্কলারশিপ দিয়ে দিছে, আপনার রেজাল্ট পেয়ে গেছেন, কংগ্রেচুলেশনস এরকম ইমেল আসবে, বাট 2 দিন পর আসবে যে ওই প্রোগ্রামটা শুরু হচ্ছে না।
সো আপনার স্কলারশিপ টার্মিনেট হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে যদি আপনার সেকেন্ড ২ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করে রাখেন তো সেকেন্ড ইউনিভার্সিটিতে যেতে পারবেন। ভাইয়া ক্রেডিট ট্রান্সফার যদি কোনো স্টুডেন্ট করে তাহলে কি তার স্কলারশিপ ক্যান্সেল হওয়ার বা কমে যাওয়ার ইয়া থাকে নাকি সম্ভাবনা? ক্রেডিট ট্রান্সফার বলতে বাংলাদেশ থেকে এখানে ক্রেডিট ট্রান্সফার? হ্যাঁ হ্যাঁ। আমি যতদূর জানি এটা পসিবল না। বাংলাদেশ থেকে এখানে ওয়েল আমি এই ব্যাপারে সিউর না আসলে বাংলাদেশ থেকে এখানে ক্রেডিট ট্রান্সফার করা যায় কিনা। লাইক আমরা জানি যে ইউএস এর ক্ষেত্রে যদি আমরা বলি, ইউএসএ তে হচ্ছে আমরা যদি বাংলাদেশের প্রাইভেট ইউনিতে পড়ি তাহলে কোন স্টুডেন্ট যদি ক্রেডিট ট্রান্সফার করে তার স্কলারশিপ না পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। সো এটা কি হাঙ্গেরিতে এমন কোনো সিস্টেম নাই, রাইট? ওয়েল আমি আসলে জানি না। আই এম সরি বিকজ এটা তো গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে ক্রেডিট ট্রান্সফার কতটুকু আছে আই ডোন্ট নো। ওকে। আচ্ছা ভাই, ভিসা প্রসিডিউরের সময় আপনি কি কি প্রবলেম ফেস করছিলেন, লাইক আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? আমরা জানি যে ইউরোপে যাওয়ার সময় অনেকে ইন্ডিয়া থ্রু ভিসা নিয়ে এরপর ইউরোপে যায়, তা আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? ওয়েল এখানে তো মানে স্কলারশিপ যারা পায় তাদের ভিসা অ্যাপ্লিকেশনটা অনেক স্মুথ হয়, তাদের খুব বেশি প্যারা হয় না। সো আমার একটু প্যারা হয়েছিল যে আমার মানে ওই অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছিলাম না আমি। আই ডোন্ট নো মানে সবাই পেয়ে যাচ্ছিল, আমি ২-৩ জন বাকি ছিল, আমরা পাচ্ছিলামই না। আমি মেইল করলাম এমবেসিকে, মেইলের রিপ্লাই নাই, কিচ্ছু নাই। আমি একটু টেনসড ছিলাম যে কি হইছে, মানে দিচ্ছে না কেন, নাকি স্কলারশিপ দিবে না, নাকি ভিসা দিবে না। সো প্যানিক করতেছিলাম, বাট পরবর্তীতে সব ঠিকঠাক হইছে। হয় মাঝে মধ্যে অনেকে ওরা স্লট আকারে দেয়। আগে এই মানুষদেরকে দিবে, পরে ওই মানুষদেরকে দিবে। ওদের ইচ্ছে মতো থাকে স্লট। সো তারা দেয়, মানে মেইল দিবে, সবকিছু ভিসাও দিবে। ভিসা কারো রিজেক্ট হয়নি স্কলারশিপ পাইলে। আর স্মুথলি হয় সবকিছু। তেমন কোনো মানে কোনো মেজর কোনো ডকুমেন্টের মেজর কোনো ত্রুটি না থাকলে তাহলে স্কলারশিপ ভিসা হয়ে যায়। এটাতে প্যারা নাই। ভাইয়া স্কলারশিপ পাওয়ার পরে একটা স্টুডেন্টের এডিশনাল কেমন খরচ হতে পারে? ওয়েল যদি ডর্ম পেয়ে যান তাহলে এডিশনাল খরচ হওয়ার চান্স কম। ওয়েল ইট ডিপেন্ডস অন ইউর লাইফস্টাইল। বিকজ অনেকে অনেক লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করে। সো সেক্ষেত্রে আপনার এডিশনাল খরচ হতে পারে। বাট যদি আপনি মানে কি বলে একটু ইকোনমিক হন, একটু জি। বুঝে শুনে খরচ করেন তাহলে আপনার স্কলারশিপের টাকা দিয়ে লাইক না। স্কলারশিপে আমরা হচ্ছে ইউনিভার্সিটি আমাদেরকে টিউশন ফিস দেন লিভিং কস্ট এগুলো সবই ওরা দেখবে, বাট এক্সট্রা লাইক নিজের থেকে যারা খরচ করে তা মানুষের উপর পার্সন টু পার্সন ভ্যারি করে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। ইটস এক্সাক্টলি। আচ্ছা ভাই, স্কলারশিপটা পাওয়ার সময় আপনার মতে কোন কোন ইসি এগুলো অনেক বেশি ইফেক্টিভ? যেরকম আইএলটিএস স্কোর বাদে কেউ যদি ভাবেন প্রসেসটার থ্রু মানে নিজেকে অনেক বেশি এগিয়ে রাখতে চায়, স্ট্যান্ড আউট করতে চায়, ওই সব ক্ষেত্রে কোন ইসি এগুলো হেল্পফুল? ওয়েল আমার এখানে আমার ফ্লোরের মধ্যে এমন পাবলিক আছে যারা কোনো ইসিএ সাবমিট করে নাই। কোনো ইসিএ সার্টিফিকেট দেয় নাই। আর তারা কোনো ইসিএর কথা ওদের ইয়েতেও লিখে নাই। মোটিভেশন লেটারও তেমনি লিখে নাই। এবার ওরা স্কলারশিপ পেয়ে গেছে। সো আমি এটা নিয়ে আমি আসলে কনফিউজ। এটার আদৌ কোনো মেইনলি গুরুত্ব বুক আছে? বেসড। বুক বেসড ইভেন নট সিউর। কিছুই এখানে সার্টেন না। নিশ্চিতভাবে বলা যায় না আরকি কোনো কিছুই। কারে দিবে না। ওয়েল আসলে এটা ভাগ্যের উপর অনেকাংশে নির্ভর করে। ভাইয়া এখানে কি স্টুডেন্টের পার্সোনাল এসে লিখতে হয়? হ্যাঁ, এন্ড কোনো এলওআর কি দিতে হয়? আর এলওআর দিলে কয়টা এলওআর দিতে হবে? এলওয়ার চাইলে দেয়া যায়। আর না এটা ম্যান্ডেটরি না। বাট আমি ২ দিস টা ইজ দিছিলাম। ওকে। বাট নট ম্যান্ডেটরি। ওকে। আচ্ছা ভাই, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মোটিভেশন লেটারটা কিরকম হওয়া দরকার? মোটিভেশন লেটারে মানে ও ওয়েল টু বি অনেস্ট আমার মোটিভেশন লেটারটা খুব একটা ভালো ছিল না। সো মোটিভেশন লেটারে যেমন থাকতে হয় যে ওই ইউনিভার্সিটিতে কেন ইন্টারেস্টেড ওখানে যখন আপনি পোর্টালে ঢুকবেন পোর্টালের মধ্যে ৭ টা না ৮ টা কোয়েশ্চেন লেখা আছে। তো ওখানে মোটিভেশন সেকশনে ৮ টা কোয়েশ্চেন এরকম লেখা আছে। ওই কোয়েশ্চেন গুলো মানে এমনভাবে লিখতে হবে যাতে ওই কোয়েশ্চেন গুলোর আনসার সবগুলা প্রপারলি থাকে। আর মানে ভিজিবলি থাকে। যেমন যে পড়বে তারা যাতে খুঁজে বের করতে না হয় যে এই জিনিসটা এখানে আছে বা এই কোয়েশ্চেনটার আনসারটা এমনে আছে। এসে আকারেই থাকবে। বাট ওই কোয়েশ্চেন গুলো ফুললি কভার করতে হবে ওই এসের মধ্যে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন আগে। ওগুলা যদি ঠিকমতো ওই কোয়েশ্চেন গুলোর আনসার গুলো যদি আপনি তুলে ধরতে পারেন এসেতে দ্যাটস ওকে। দ্যাটস ফাইন। টু দ্য পয়েন্ট লিখে দেওয়া। না পয়েন্ট আকারে না আপনার মানে এসের মতো করে লিখতে হবে বাট ওটা পয়েন্ট আকারে না। মানে আপনার খেয়াল রাখতে হবে যাতে এসের মধ্যে ওই কোয়েশ্চেনের আনসার গুলো থাকে। আচ্ছা ভাইয়া ভাই, হাঙ্গেরিতে আপনার লিভিং এক্সপেন্সেস কেমন? এক্সকিউজ মি? হাঙ্গেরিতে লিভিং এক্সপেন্সেস কেমন? লিভিং এক্সপেন্সেস মোটামুটি লাইক ১১২ ইউরোর মতো আমাদেরকে দেয়া হয়। বাট এটা দিয়ে মোটামুটি চলে যায় আমার।
যদি একটু ভালো চলতে চান তাহলে 130 থেকে 140 ইউরো মতো লাগতে পারে। ওকে। তো অ্যাব্রোডে আপনার লাইফটা কিরকম? বাংলাদেশ থেকে গিয়ে ওখানে কিভাবে কোপ আপ করতেছেন? ওয়েল তেমন কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয়েছে আসলে ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটি মানে প্রচুর চাপ। পুরা হাঙ্গেরির মধ্যে সবচেয়ে বেশি প্রেশারাইজড ইউনিভার্সিটি হইতেছে আমাদেরটা। প্রচুর চাপ দেয় আর এদের কারিকুলাম খুবই কঠিন। ড্রপ আউট রেট অনেক বেশি। তো এটা নিয়ে একটু প্যারা খাইতেছি। আমাদের কোর্স কারিকুলামটা অনেক কঠিন, খুবই কঠিন প্রশ্ন হয়। অ্যান্ড আমার কালকেও একটা এক্সাম আছে ইকোনমিক্সের। সো এভাবে চলতেছে। এটাই একটু প্যারা হচ্ছে আরকি এখানে। আর কিছু জিনিস যেটা সব জায়গাতে হয় যে মানে এখানে এসে আপনার রান্না-বান্না নিজে করতে হয়। তারপরে মানে নিজে সবকিছু নিজে করতে হয়। সব জিনিস নিজের খেয়াল রাখতে হয়। সো এটা একটু প্যারা। কিন্তু একটা সুবিধা যে যদি স্কলারশিপ আসলে যে আপনার মানে বাইরে জব করতে হইতেছে না। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কারণ যদি সেলফ ফান্ডে আসেন বাইরে জব ছাড়া টিকা যায় না এখানে। আর আমাদের ভার্সিটি যেটা আমি যে ভার্সিটিতে আছি ওই ভার্সিটিতে মানে সেলফ ফান্ডের ভিসাও কম হয়। কারণ সেলফ ফান্ডে আসলে আপনার জব করতে হবে কিন্তু ইউনিভার্সিটিতে আপনার জব করার সুযোগ পাবেন না। এত চাপ দেয় আমাদেরকে। একাডেমিক প্রেশারটা এত বেশি যে এখানে জব করার সুযোগ হয় না। অলদো অনেকে করে বাইরে বাট যদি জব করতে চান তাহলে আরো বেশি চাপ হয়ে যায়। কারণ একে তো দেশ থেকে এখানে আসছেন ওখানে সবকিছু নিজের করতে হচ্ছে। নিজের সবকিছু খাওয়া-দাওয়া থেকে শুরু করে সবকিছু। সাথে তার উপর একাডেমিক প্রেশার অনেক বেশি। এর উপরে যদি আবার জব করতে চান তাহলে একটু অনেক বেশি চাপ হয়ে যায়। ওকে ভাইয়া, আপনার কি গ্রাজুয়েশনের পরে কোনো প্ল্যান আছে যে গ্রাজুয়েশন পর আপনি কি করবেন, অন্য কোনো কান্ট্রিতে মুভ করবেন কিনা বা মাস্টার্স এর জন্য অন্য কোনো কান্ট্রি এন্ড অল? ওয়েল হাঙ্গেরিতে তো তেমন একটা মানে হাঙ্গেরিতে জবের অপরচুনিটি কম একদিক থেকে। আর সেকেন্ডলি হাঙ্গেরিতে পিআর-টিআর পাওয়া যায় না। সো আই থিংক আমি অন্য কান্ট্রিতে এপ্লাই করবো মাস্টার্সে। বাট আই এম নট সো সিউর অ্যাবাউট দ্যাট নাও। কারণ আমি এখন আপাতত আমার একাডেমিকে ফোকাস করতেছি। ওকে। তবে আপনার সাবজেক্ট থেকে হাঙ্গারিতে কিরকম অপরচুনিটিস আছে? স্টুডেন্টসরা কিরকম ফ্যাসিলিটিস পায়? ওয়েল স্টুডেন্টসের ফ্যাসিলিটিস বলতে চাইলে আপনার এখানে এক্সচেঞ্জ প্রোগ্রাম, রিসার্চ এগুলোর ফ্যাসিলিটি অনেক ভালো। এক্সট্রা কারিকুলার করতে চাইলে এগুলোর ফ্যাসিলিটিসও আছে। আ যদি জবের করতে চান তাহলে এখানে আনফরচুনেটলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জব কম। এখানে জাস্ট কিছু জব আছে লাইক ফুড প্রসেসিং, তারপর ফার্মেসি রিলেটেড কিছু জব আছে। ওভারঅল চিন্তা করলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জব হাঙ্গেরিতে কমই। সো বাট অন্যান্য স্টাডি করার জন্য ভালো বাট জবের জন্য ভালো না। ওকে ভাইয়া, ইন ফিউচার আপনার কি আপনি হাঙ্গারিতে থাকতে চান নাকি অন্য কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে? ওয়েল এটা ফিউচারে দেখা যাবে। ওকে ভাইয়া, আপনার এই ফুল প্রসেসটার মধ্যে আপনার কি ডু ইউ হ্যাভ এনি রিগ্রেটস? লাইক আপনার কি কখনো মনে হয়েছে যে আচ্ছা আমার এই জায়গাটা এইভাবে চেঞ্জেস আনলে এটা আর একটু বেটার করলে আমার ভালো হতো? লাইক ডু ইউ হ্যাভ এনি রিগ্রেটস অর লাইক হ্যাঁ এটা একটু বেটার করা যেত? ওয়েল এই ক্ষেত্রে রিগ্রেট বলবো না বাট বলবো যে আমি যদি আইএলটিএস এর একটু যদি সিরিয়াস হইতাম শুরু থেকে তাহলে হয়তো রেজাল্ট আর একটু ভালো আসতো আইএলটিএস এর। যদি শুরু থেকে তাই আমি পড়ি নাই। শুরু থেকে কোচিং অবশ্য তখন আসলে আমার আইএলটিএস দেওয়ারও প্ল্যান ছিল না। এমনিতেও ভর্তি হয়েছিলাম কোচিং এ। সো ওই টাইমে যদি একটু পড়তাম লাইক শুধু হোমওয়ার্ক গুলো যদি করতাম তাহলেও আরেকটু ভালো আসতো আইএলটিএস স্কোর। এটাই বাট রিগ্রেট বলবো না কারণ ফাইনালে পেয়ে গেছি সো দ্যাট ডাজন্ট ম্যাটার। এক্স্যাক্টলি, ইউ আর ইন আ রিয়েলি গুড আচ্ছা পজিশন এট দিস পয়েন্ট। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আপনি যদি আপনার ক্লাস 8-9 এর ভার্সনের কাছে ফিরে যেতে পারতেন আর তাকে যদি কোনো সাজেস্ট করতে পারতেন, আপনি কোন জিনিসগুলো সাজেস্ট করতেন? ওয়েল সাজেস্ট করার মতো কিছু জিনিস আছে বাট ওয়েল I think that's sorry. Uh, well, I think not so much. ওকে, বেশি কিছু উই আন্ডারস্ট্যান্ড। ভাইয়া আপনি আমাদের জন্য কিছু অ্যাডভাইস দেন, লাইক যারা অ্যাপ্লিকেন্ট আছে, মানে কি বলবেন আমাদেরকে? বলবো বলবো যে আইএলটিএস স্কোরটা একটু ভালো রাখার চেষ্টা করেন। আর ভেবেচিন্তে কোথায় এপ্লাই করতেছেন, কোন দেশে করতেছেন, আপনার ফিউচার গোলের সাথে ওই দেশটা অ্যালাইন করে কিনা বা ওই দেশের অপরচুনিটি গুলো আপনার সাথে অ্যালাইন করে কিনা, ওই ইউনিভার্সিটিটা আপনার ভালো লাগবে কিনা এটা একটু দেখবেন। হ্যাঁ, ইউনিভার্সিটি নিয়ে একটু বেশি রিসার্চ করে নিবেন কারণ মানে বিষয় হচ্ছে যে আমরা ইউনিভার্সিটির র‍্যাংকিং বা এগুলো দেখি কিন্তু বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটিটা হচ্ছে চাপ কতটুকু দেয় বা ওইটা ওয়ার্থ ইট কিনা। বা ধরেন একটা কিছু ইউনিভার্সিটি আছে অনেক বেশি চাপ দেয় বাট ওদের র‍্যাংকিং বা মানে র‍্যাংকিং না ওদের মানে ওভারঅল রেপুটেশন খুব বেশি ভালো না। চাকরির বাজারে ওইসব ইউনিভার্সিটি এভয়েড করবেন। এগুলো আসলে ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এমন পাবলিকের কাছ থেকে জানতে পারবেন জিনিসগুলো। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ইউনিভার্সিটি সিলেকশনের সময়। ওকে ওকে।
এই পর্যায়ে গেছে আমাদের কোশ্চেন অ্যান্সারের পার্টটা শেষ। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। এখন যেটা বললাম ওইটাই বলতে চাই। আচ্ছা, আশা করি বিজ্ঞান আড্ডার এই পর্বটি সকলের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছিল। and we're looking forward আমরা অবশ্যই আশা করব ভাইয়া আপনার সাথে আরো একটা পডকাস্ট করব নিশ্চয়ই ইনশাআল্লাহ we are hoping for the best thank you so much থ্যাংক ইউ সো মাচ।